নতুন ক্লাসে একটা স্বাগতম জানাচ্ছি। এর আগে তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে এডুকেশন সাবজেক্টের 5 নম্বর অধ্যায় থেকে আমরা কয়েকটা ভিডিও আলোচনা করেছি। ব্যতিক্রম শিশু কারা, তাদের শ্রেণীবিভাগ কী, দৃষ্টি প্রতিবন্ধী কারা, শ্রবণ প্রতিবন্ধী কারা, সে বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এবং যখন আমরা শ্রেণীবিভাগটা করেছিলাম সেখানে অনেক একটা বড় চার্ট ছিল। সেখানে আমরা শারীরিক প্রতিবন্ধী থেকে দৃষ্টি প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী আলোচনা করেছি। বাকি অনেকগুলোই ছিল যেগুলো আমাদের কনসেপ্ট শুধু এখানে জানতে হবে, বিস্তারিত জানার প্রয়োজন নেই। যেমন হতে পারে বুদ্ধিদীপ্ত শিশু কারা, অটিজম কি, এই বিষয়গুলো আমরা আলোচনা করতে হবে। তাহলে চলো একদিক থেকে আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি আজকে ছোট্ট ছোট করে কোন কোন বিষয়গুলো আলোচনা করব। পরে আমরা এক এক বিষয় করে বা একটি করে আলোচনা করব। এই তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমরা মানসিক প্রতিবন্ধী নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব শিক্ষণ অক্ষমতা বা লার্নিং ডিসএবিলিটি, তারপরে অটিজম, তারপরে হচ্ছে সেরিব্রাল পালসি, তারপরে হচ্ছে বুদ্ধিদীপ্ত শিশু। অর্থাৎ এই কয়েকটা কনসেপ্ট আমরা আলোচনা করব। এখানে তোমাদের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত সেরকম আলোচনা নেই, ছোট ছোট করে আলোচনা করতে হবে। অর্থাৎ কনসেপ্টগুলো কী, এবং এক্ষেত্রে যদি কোনো বিশিষ্ট শিক্ষাবিদ বা মনোবিজ্ঞানের নাম আসে তাহলে এই চ্যাপ্টারটার নাম কি ছিল? বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা। এটা ছিল তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এডুকেশনের 5ম অধ্যায়। তাহলে প্রথম আমরা দেখছি মানসিক প্রতিবন্ধী বা মেন্টালি রিটার্ডেড। বলছে ইংল্যান্ডে 1927 খ্রিস্টাব্দে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট পাস হয়। কত সালে? 1927 সালে ইংল্যান্ডে কি হয়? মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট পাস হয়। এই আইনে বলা হয় সাধারণত জন্মগত কোনো কারণে, রোগের সংক্রমণে বা দুর্ঘটনাজনিত কারণে 18 বছর বয়সের পূর্বে মানসিক বিকাশের অসম্পূর্ণতাকে কি মানসিক প্রতিবন্ধী বলে। মানসিক প্রতিবন্ধী কাকে বলা হয়? বলছে যে জন্মগত কারণে, রোগের সংক্রমণে বা কোনো রকম দুর্ঘটনাজনিত কারণে 18 বছরের আগের বৌদ্ধিক বিকাশের অসম্পূর্ণতাকে আমরা কি বলছি? মেন্টালি রিটার্ডেড বা মানসিক প্রতিবন্ধী। এক কথাই আমাদেরকে মনে রাখতে হবে যে একজন বাচ্চা, একটি ছেলে বা একটি মেয়ের 18 বছরের আগে যদি কোনো রকম তার সঙ্গে দুর্ঘটনা ঘটে, সে যদি কোনো রকম রোগে সংক্রমিত হয় বা সে যদি জন্মগতভাবে তার মানসিক যে বিকাশটা সেটা যদি ব্যাহত হয় তাহলে কি মানসিক প্রতিবন্ধী বলা হয়। WHO মানসিক প্রতিবন্ধিতার সংজ্ঞা থেকে বলেছেন যে মানসিক প্রতিবন্ধিতা হলো শিশুর বিকাশকালীন সময়ে গ্রহণযোগ্য ও পরিবর্তনশীল আচরণ সম্পাদনের ক্ষেত্রে অসম্পূর্ণতা বৌদ্ধিক কার্যাবলীগুলিকে তাৎপর্যপূর্ণভাবে প্রভাবিত করে। একই বিষয় এখানে শুধু একটু আলাদা করে বলেছে, ঠিক আছে? একই বিষয়, এটা আমরা একবার দেখে নেবে। তারপরে আমরা যদি এই বুদ্ধি কার কতটা বুদ্ধি হলে তাকে কোন শ্রেণীতে ফেলা যায়, এক্ষেত্রে দুটো চার্ট রয়েছে। দেখো, কারো যদি বুদ্ধাঙ্ক বা আইকিউ ইন্টেলিজেন্ট কোশ্চেন যদি 50 থেকে 69-এর মধ্যে হয় তাকে বলা হয় মরণ বা নির্বোধ। 21 থেকে 49 যদি আইকিউ হয় তাকে বলা হয় বোকা বা এম্বিসাইল। তারপরে 20-এর যদি কম হয় তাকে বলা হচ্ছে জড়বুদ্ধি বা ইডিয়ট। তারপরে বুদ্ধাঙ্কের স্তর অনুযায়ী এই যে 50 থেকে 69 যদি কারো আইকিউ হয় তাহলে তাকে বলা হচ্ছে মৃদু মাত্রায় মেন্টালি রিটার্ডেড, অর্থাৎ মাইল্ড মেন্টালি রিটার্ডেড, মৃদু মাত্রার। তারপর হচ্ছে 35 থেকে 49 তাকে বলা হচ্ছে মডারেট মেন্টাল রিটার্ডেড বা মধ্যম মাত্রার। তারপরে 25 থেকে 34 আইকিউ হলে গুরুতর মাত্রার বা সেভার মেন্টাল রিটার্ডেড। 25-এর যদি কম হয় তাহলে তাকে বলা হয় প্রোফাউন্ড বা চূড়ান্ত মাত্রার মেন্টাল রিটার্ডেড বা মানসিক প্রতিবন্ধী। এটা মাত্রা অনুযায়ী তাদের যে নামগুলো সেই ভাগগুলো এখানে দেখানো হয়েছে। তারপরে দেখে নেব আমরা লার্নিং ডিসএবিলিটি বা শিক্ষণ অক্ষমতা। শিক্ষণ অক্ষমতা কি? খুব সহজে কোনো কিছু মৌখিক বলতে গিয়ে, লিখিত কোনো বিষয় পড়তে গিয়ে, কোনো বিষয়ের অর্থ বোঝার ক্ষেত্রে বা অঙ্ক করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কোনো সমস্যার সম্মুখীন হয় বা একাধিক সমস্যার সম্মুখীন হয় তখন তাকে আমরা শিক্ষণ অক্ষমতা বলি। এই জন্য এখানে বলছে যে কোনো শিশুর এই অক্ষমতা কোনো বিষয়ে মনোযোগ দিয়ে শোনা, চিন্তা করা, কথা বলা, পাঠ করা, লেখা, বানান করা, এমনকি গণিত সমস্যা সমাধানের মাধ্যমে প্রকাশিত হয়। অর্থাৎ যারা শিক্ষণে অক্ষম যেসব শিশু তাদেরকে আমরা কীভাবে বুঝতে পারবো? তারা পড়তে গিয়ে সমস্যার সম্মুখীন হয়, লিখতে গিয়ে সমস্যার সম্মুখীন হয় বা গণিতে সমস্যার সম্মুখীন হয়। গণিতে কীভাবে সমস্যার সম্মুখীন হয়? যোগ, বিয়োগ, ভাগ, গুণ, এই চিহ্নগুলোর মানে কি, এগুলোর মধ্যে পার্থক্যগুলো কি, এই চিহ্ন থাকলে আমাদেরকে কোন সংখ্যার সঙ্গে কী করতে হবে, এই যে সম্পর্কগুলো এই বাচ্চারা
মনে রাখতে পারে না, এবং সঠিক জায়গায় সঠিক যে চিহ্ন সেটা ব্যবহার করতে হবে সেটা তারা পারে না। যদি এরকম সমস্যার সম্মুখীন হয় তাহলে এইসব বাচ্চাদেরকে আমরা লার্নিং ডিসএবিলিটি বা শিক্ষণে অক্ষম শিক্ষার্থী বলে থাকি। এই শিক্ষণে অক্ষম শিক্ষার্থীদের শ্রেণীবিভাগ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এদেরকে 3 ভাগে ভাগ করেছে। কী কী? প্রথম বলছে বাচনিক ও ভাষাগত বিকাশে অক্ষমতা, শিক্ষাগত দক্ষতার অক্ষমতা এবং অন্যান্য শিখন ভিন্নতা। যদি আমরা বাচনিক ও ভাষাগত বিকাশে অক্ষমতা দেখি তাহলে প্রথমটা হচ্ছে উচ্চারণ ক্ষমতার বিকাশে অক্ষমতা, ভাষা প্রকাশে অক্ষমতা, ভাষা অনুধাবনে অক্ষমতা, ঠিক আছে। তারপরে শিক্ষাগত দক্ষতার হচ্ছে কি পঠনগত, লিখনগত এবং গণিত, অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি ডিসলেক্সিয়া, এটাকে বলা হচ্ছে ডিসগ্রাফিয়া, এটাকে বলা হচ্ছে ডিসক্যালকুলিয়া, ঠিক আছে। এই 3টা আমরা দেখতে পাচ্ছি। যদি পড়তে গিয়ে সমস্যা হয় সেটাকে ডিসলেক্সিয়া বলে, যদি লিখতে গিয়ে সমস্যা হয় ডিসগ্রাফিয়া বলে, এবং গণিতে যদি অক্ষমতা লক্ষ্য করা যায় সেটাকে ডিসক্যালকুলিয়া বলা হয়। এবার চলো আমরা অটিজম কি বা কোন বাচ্চাদেরকে অটিজম বলা হয় সেটা আমরা দেখে নিই। বলছে যে কোনো ব্যক্তি তার পারিপার্শ্বিক মানুষের সঙ্গে ভাবের আদান প্রদান ও সুসম্পর্ক স্থাপনের অক্ষমতাকেই অটিজম বলা হয়। অটিজম কি? আমি এখানে আছি, সঙ্গে আমার সামনে একজন মানুষ আছে, আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না, তার সঙ্গে আমি সম্পর্ক করতে পারছি না, বা কেউ আমার সঙ্গে কথা বলতে আসলেও তার সঙ্গে আমি মিলেমিশে ভাবের আদান প্রদান করতে পারছি না, একে বলা হচ্ছে অটিজম। অর্থাৎ অনেক সময় এটাকে আমরা জড়তা বলি, যে একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে অকওয়ার্ড ফিল করে, বা তার কী না কী কারণে সে যোগাযোগ করতে পারে না, সঠিক কথা বলতে পারে না, এই জড়তাটাকেই বলা হচ্ছে কি অটিজম। 1977 খ্রিস্টাব্দে দি ন্যাশনাল সোসাইটি ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট উইথ অটিজম সংগঠন কর্তৃক অটিজমের সংজ্ঞায় বলা হয়েছে যে অটিজম একটি জৈবিক উপসর্গ যা সাধারণত শিশুর মধ্যে আড়াই বছর বয়সের আগেই শুরু হয়, অর্থাৎ 2.5 বছর বয়স মানে 18 মাস আগেই শুরু হয় জন্মের পর। ফলে বিকাশের হার, স্নায়বিক সংগঠন, বাচন শক্তি, ভাষার বিকাশ, বৌদ্ধিক বিকাশ এবং কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনার সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অর্থাৎ তার এই যে বিষয়টা 2.5 বছরের মধ্যে তার মধ্যে এই সমস্যাগুলো যে আমরা দেখতে পাই, তাহলে সেই বাচ্চাকে আমরা বলি যে তার মধ্যে অটিজম রয়েছে। অটিজমকে 3টি ভাগে ভাগ করা যায়: অটিস্টিক ডিসঅর্ডার, তারপরে হচ্ছে অ্যাসপারজার সিনড্রোম, আর একটা হচ্ছে পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। অর্থাৎ অটিজমের মধ্যে আমরা এই 3টা শ্রেণী দেখতে পারি। তারপরে আমরা সেরিব্রাল পালসি আলোচনা করব। সেরিব্রাল পালসি কি? বলছে সেরিব্রাল পালসি হলে এমন এক ধরনের স্নায়বিক ভারসাম্যহীনতা যা শিশুদের মস্তিষ্কের গঠনকালে কোনো আঘাতজনিত কারণে বা স্নায়বিক কোষের কার্যকারিতার মধ্যে সমস্যার কারণে ঘটে থাকে। অর্থাৎ সেরিব্রাল পালসি কিসের মাধ্যমে হয়? বলছে নিউরোলজিক্যাল ডিসব্যালেন্স বা স্নায়বিক ভারসাম্যহীনতার জন্য বা আঘাতের কারণে মস্তিষ্কের যে স্নায়ুকোষগুলো রয়েছে সেগুলোর প্রপার ডেভেলপমেন্ট হয় না, এর জন্য তার শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করে না, এরকম পরিস্থিতিকে আমরা বলি কি সেরিব্রাল পালসি। বলছে সেরিব্রাল পালসির কারণে ব্যক্তির শরীরে বিভিন্ন অঙ্গে নড়াচড়া, পেশির সক্ষমতা বা ভারসাম্য প্রভৃতি ব্যাহত হয়। অর্থাৎ এইসব মানুষের প্রত্যেকটা যে হাত পা এই যে আমাদের অঙ্গগুলো রয়েছে সেগুলো প্রপারলি কাজ করে না, এক্ষেত্রে আমরা তাদেরকে এই সেরিব্রাল পালসির মধ্যে অন্তর্ভুক্ত করি। বুদ্ধিদীপ্ত শিশু বা গিফটেড চিলড্রেন কারা? যাদের আইকিউ আমেরিকার মনোবিজ্ঞানীদের মধ্যে যাদের আইকিউ 137 বা তার বেশি তাদেরকে বলা হচ্ছে গিফটেড চিলড্রেন বা বুদ্ধিদীপ্ত শিশু। ইউএস ফেডারেল রেজিস্ট্রার 1975 এর মধ্যে এরা যে সংজ্ঞা দিয়েছে সেখানে বলেছে যে সকল শিশুরা বৌদ্ধিক, জ্ঞানমূলক, শিক্ষাগত, কলাবিদ্যা এবং সৃজনাত্মক দক্ষতার দিক থেকে উন্নত ক্ষমতার অধিকারী তাদেরকে বলা হচ্ছে বুদ্ধিদীপ্ত শিশু। তো এখানে আমরা খুব সহজে এই যে আমেরিকার মনোবিজ্ঞানীদের দেওয়া সংজ্ঞাটা সেটা মনে রাখবো যে 137 আইকিউ বা তার বেশি হলে তাদেরকে গিফটেড বা বুদ্ধিদীপ্ত শিশু বলা হয়। বুদ্ধিদীপ্ত শিশুদের বুদ্ধির অনুযায়ী তাদেরকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছ আইকিউ দেওয়া আছে এবং এদিকে দেখতে পাচ্ছ যে এদের মাত্রাগুলো দেওয়া আছে। যদি এদের মধ্যম মাত্রা বুদ্ধিদীপ্ত শিশু কাদের বলা হচ্ছে? যাদের আইকিউ 130 থেকে 145-এর মধ্যে।
উচ্চ মাত্রা বুদ্ধিযুক্ত কারা? যাদের আইকিউ 145 থেকে 160-এর মধ্যে। ব্যতিক্রম মাত্রার বুদ্ধিযুক্ত শিশু হচ্ছে 160 থেকে 180। চূড়ান্ত মাত্রা বুদ্ধিযুক্ত হচ্ছে 180-র উপরে, অর্থাৎ আইকিউ 180-র উপরে। তাহলে এটাই ছিল এখানকার আলোচনা। এখানে আমাদেরকে মনে রাখতে হবে মেন্টাল রিটার্ডেড কাদের বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে সেরিব্রাল পালসি কনসেপ্ট কী, তারপরে অটিজমের কনসেপ্ট কী, লার্নিং ডিসেবিলিটি কী, লার্নিং ডিসেবিলিটিকে কয় ভাগে ভাগ করা যায়, যেরকম বললাম ডিসলেক্সিয়া, ডাইসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ঠিক আছে। পড়তে গিয়ে যদি সমস্যা হয় ডিসলেক্সিয়া, যদি লিখতে গিয়ে সমস্যা হয় ডাইসগ্রাফিয়া, এবং যদি অঙ্ক করার ক্ষেত্রে সমস্যা হয় তাকে বলা হয় ডিসক্যালকুলিয়া, ঠিক আছে। তো এই যে কনসেপ্টগুলো, এখানে তোমাদেরকে শুধু কনসেপ্টগুলোর উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পরবর্তী তোমাদের যে 6 নম্বর অধ্যায়টা রয়েছে সেখানে এদের ডিটেলস আলোচনা করা হয়েছে, এবং এদের শিক্ষণ পদ্ধতি, শিক্ষার উদ্দেশ্য এবং এদের শিক্ষণ, অর্থাৎ ওখানে ডিটেলস আলোচনা করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করা হয়েছে যে এদের শিক্ষা ব্যবস্থা যে বিষয়টা সেখানে সেটা আলোচনা করা হয়েছে। তাহলে লার্নিং ডিসেবিলিটি হোক বা শ্রবণ প্রতিবন্ধী হোক, দৃষ্টি প্রতিবন্ধী হোক, এই বিষয়গুলো কিন্তু পরের অধ্যায়ে তোমরা বিস্তারিতভাবে জানবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা এই ক্লাসটা অন্যান্যদের সঙ্গে শেয়ার করবে, এবং বারবার তোমাদেরকে বলছি তোমরা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবে, কারণ এই যে পিপিটিগুলো প্রত্যেকটা পিপিটি কিন্তু তোমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা বাড়িতে বসেই কিন্তু সেগুলোকে নোট ডাউন করতে পারো তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।